আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। উঠবো জ্ঞানের শীর্ষে, এগিয়ে রব বিশ্বে। আমরা আজকে ক্লাস করতেছি অনার্স প্রথম বর্ষের ফিজিক্স টু বইটির। আমরা আজকে শুরু করবো আর কি ফিজিক্স টু বইটি। তো ফিজিক্স টু বইয়ের আমরা প্রথম চ্যাপ্টারটা আজকে প্রথম চ্যাপ্টারের কিছু অংশ দেখব। তো প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে থার্মোমিতি। তো থার্মোমিতি বিষয়টা কি সেটা প্রথমে আমরা জানবো। এরপরে এই চ্যাপ্টারে হচ্ছে অ্যাকচুয়ালি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করব। দেন আমরা আজকে হচ্ছে কিছু ম্যাথ দেখবো এবং সাথে একটা হচ্ছে বড় থিওরাম করব, যে থিওরামটা এবার আসার সম্ভাবনা হচ্ছে 100% আর কি। 100% বলতে কি থিওরামটা আসবে। তো প্রথমে দেখেন থার্মোমিতি। থার্মোমিতিটা কি, যে থার্মো অর্থ তাপীয়। থার্মো অর্থ কি, তাপীয় উষ্ণতা বা তাপ সংক্রান্ত যে বিষয় সেটা হচ্ছে থার্মো বলে আর কি। এবং মিতি অর্থ হচ্ছে পরিমাপ করা। ঠিক আছে, তাহলে এই দুইটা শব্দকে যদি আমরা একসাথে করি, থার্মো এবং মিতি, তাহলে এই দুইটার অর্থ দাঁড়াবে যে তাপ উষ্ণতা পরিমাপ সংক্রান্ত বিষয়গুলিকে বলা হচ্ছে থার্মোমিতি। ঠিক আছে, তো তাপ উষ্ণতা বিষয়গুলোকে পরিমাপ করার জন্য তাহলে আমাদের মূলত আমরা হচ্ছে 9-10-এ কিংবা এইচএসসি তে পরিচিত হয়ে আসছি থার্মোমিটারের কথা, এবং থার্মোমিটার হচ্ছে সম্পর্ক দেখেছি। থার্মোমিটার সম্পর্ক থেকে আমরা হচ্ছে কেলভিন স্কেল থেকে ফারেনহাইট স্কেল, কিংবা ফারেনহাইট থেকে কেলভিনে কিংবা সেন্টিগ্রেড স্কেলে আমরা হচ্ছে কি কিছু ম্যাথ করেছি, যে ম্যাথ গুলো আমাদের হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষায়ও এসে থাকে আর কি। তো আরেকটা কথা, আমি একটু যদি আপনাদেরকে প্রথমে হচ্ছে সিলেবাসটা বোঝাই ফিজিক্স টু এর সিলেবাসটা এমন যে খ বিভাগ থেকে আপনাকে যে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, তিনটা প্রশ্নের উত্তর করতে হবে। এর মধ্যে আপনারা হচ্ছে সহজে তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, কারণ হচ্ছে এখানে প্রশ্নগুলো খুব সহজ থাকবে। সাথে হচ্ছে ম্যাথ, মাত্র একটা ম্যাথ থাকতে পারে। তো আমরা ম্যাথও করবো আর কি। ম্যাথ করলে যে আপনাদের যদি ম্যাথটা কমন থাকে তাহলে ম্যাথটার অ্যান্সার করবেন, আর যদি কমন না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে থিওরাম গুলো পড়বো, কিংবা হচ্ছে এই বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, ব্যাখ্যা আছে, এরপর হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য, এই ধরনের কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে খুব ইজিলি আপনারা উত্তর করতে পারবেন। আর গ বিভাগে গিয়ে একটু ঝামেলা হবে। গ বিভাগে হচ্ছে দুইটা প্রশ্নের উত্তর করতে হবে যদিও, কিন্তু এখানে হচ্ছে একটা ক থাকবে, একটা খ থাকবে। ঠিক আছে, তো ক নাম্বারে একটা হচ্ছে থিওরি থাকতে পারে, আর নাম্বারে গিয়ে একটা হচ্ছে ম্যাথ দিয়ে দিতে পারে। ঠিক আছে, একটা ম্যাথ দিয়ে দিতে পারে। তো যদি দেখা যাচ্ছে যে আপনাদের হচ্ছে দুইটা প্রশ্নের উত্তর করতে হবে, এর মধ্যে দেখা গেল যে আপনি থিওরিটা হচ্ছে কমন, ম্যাথটা কমন না, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা টাচ করা যাবে না। আপনাকে টাচ করতে হবে এমন প্রশ্ন যেখানে আপনি ক এবং খ দুইটারই উত্তর করতে পারতেন। ঠিক আছে, এরকম প্রশ্নগুলো আপনাকে টাচ করতে হবে। তো এবং ফিজিক্স টু তে হচ্ছে মোটামুটি বিগত সালের প্রশ্নগুলা, রিসেন্টলি যে সালের আসছে ওই প্রশ্নগুলাই বেশি বেশি রিপিট হয়। তো এবং ফিজিক্স টু এর ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে বন্ধ খুব কম পাবেন। খুব হইলে 3 দিন বন্ধ পাবেন, অথবা 2 দিন বন্ধ পাবেন। ঠিক আছে, কিন্তু ফিজিক্স ওয়ান এর জন্য আপনারা মোটামুটি 15 দিনের মতো বন্ধ পাবেন। তো এই জন্য ফিজিক্স টুটা হচ্ছে আহ আগে থেকে একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। সাথে রিসেন্ট সালে যেগুলো আসছে সেগুলো তো আমরা পড়াবোই, সেগুলো ভালোভাবে দেখলে দেখা যাবে যে ফিজিক্স টু তে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এখানে 50 মার্কের উত্তর করতে পারবেন। ওকে, তাহলে থার্মোমিতিটা বুঝলাম। এখন এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো হচ্ছে পড়তে হবে সেগুলো আমি এখানে একটু নোট করে রেখেছি আর কি। প্রথমে হচ্ছে তাপীয় সাম্যাবস্থা, এরপর হচ্ছে থার্মাসিস বলতে কি বোঝো, এগুলো হচ্ছে খ বিভাগে আসতে পারে আর কি। সাজেশন থেকে প্রশ্নগুলোর উত্তর পড়ে নেবেন। এগুলো হচ্ছে আমি বুঝে দেওয়ার মতো কোনো প্রশ্ন না। তাপ যুগল বলতে কি বোঝো, থার্মোমিটার পারদ ব্যবহারের 5টি সুবিধা। ঠিক আছে, এখানে সাল আমি উল্লেখ করে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যেটা, যে চ্যাপ্টার ওয়ান থেকে হয়তো বা খ বিভাগে এবার প্রশ্ন নাও আসতে পারে, কারণ গতবারে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যেটা আসছে। 13-তে আসছিল, 15-তে আসছিল, 19-এ আসছিল, যেটা 21-এ আসছে। তবে এই প্রশ্নটা আপনারা ভালোভাবে একটু দেখে নিতে পারেন, যে 2020 সালে যেটা আসছিল এবং 2018 সালে যেটা আসছে, 2017 সালে, 16 থেকে এই যে 20 সাল পর্যন্ত যে প্রশ্ন চারটা আসছে, এই চারটা প্রশ্ন একটু বেশি ভালোভাবে দেখে নিতে হবে। ঠিক আছে, এবং গ বিভাগে একটা প্রশ্ন আমাদের হচ্ছে পড়তে হবে না, যেটা হচ্ছে 21 সালে আসছিল। এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, যেটা 17 সালে আসছিল, 18 সালেও আসছিল। ঠিক আছে, তো ফিজিক্স এর প্রশ্নগুলো এরকম একটু যে ওঠাওঠি দুইটা সালে রিপিট হয়ে থাকে কখনো। তবে আহ, সেই প্রশ্নগুলো যে সব প্রশ্ন পড়তে গেলে আবার হবে না, এই জন্য হচ্ছে এই প্রশ্নগুলো আমরা স্কিপ করব। যে প্রশ্নগুলা আসেনি এই সালে সেগুলাই আমরা দেখার চেষ্টা করব, ওখান থেকে আমরা উত্তর করতে পারবো।
তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা আমরা আজকে দেখবো আর কি, সেটা হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার। এটা হচ্ছে আপনাদের পরীক্ষায় 100% আসবে এটা। ঠিক আছে, এখানে যেটা 2010 সালে আসছে, 12 সালে আসছে, 15 সালে আসছে, 17 সালে আসছে, 20 সালে আসছে, বুঝতেই পারতেছেন এটা হচ্ছে একদম 100%। ঠিক আছে, এটা হচ্ছে কানা হাফেজের মুখস্থ করে রাখবেন, ঠোঁটস্থ করে রাখবেন, যেন আপনাকে কলম দিলেই প্রশ্নটা লিখতে পারেন, এই প্রশ্নটা আপনাদের জন্য আসবে। তো প্রথমে তাহলে আমরা যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে থার্মোসিস নিয়ে, আমরা হচ্ছে থার্মোমিতি মানে তাপ পরিমাপের বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেহেতু আমরা হচ্ছে প্রথমে দেখবো যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক, এবং সেখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার গঠন কার্যনীতি দেখবো। এরপরের ক্লাসে আমরা হচ্ছে স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, 2016 সালে 19 সালে আসছে। এরপর হচ্ছে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল বলতে কি বোঝো, এইটা হচ্ছে তো হচ্ছে মুখস্থ পড়া আর কি, তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল। তারপর আমি উত্তরটা আপনাদেরকে দিয়ে দিব, অথবা যাদের সাজেশন আছে সেখান থেকে পড়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আমরা তাহলে আজকের ক্লাসে শুরু করি। আজকের ক্লাসটি এখানে পিডিএফ এর সাথে আমি কিছু একটু নোট সংযুক্ত করে দিয়েছি, যেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য, এরপরে আরো একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং তাপমাত্রিক পদার্থের মধ্যে হচ্ছে পার্থক্য। এরপর হচ্ছে তাপীয় সাম্যাবস্থা কি, তাপীয় সাম্যাবস্থাটাও আপনারা পড়ে নিতে পারেন, যদিও এটা সাথে আপনারা আগে থেকেই পরিচিত এবং আপনারা জানেন এটা। এবার হচ্ছে তাপমাত্রিক পদার্থ হিসাবে পারদ ব্যবহারের সুবিধা, এটা হচ্ছে পড়তে পারেন আর কি। এখান থেকে বলতে পারে যে তাপমাত্রিক পদার্থ হিসেবে পারদ ব্যবহারের 5টি সুবিধা লেখো। ঠিক আছে, সেক্ষেত্রে 5টি সুবিধা লিখে দিলেই হবে। তো এখন আসি যে বস্তুর তাপমাত্রিক ধর্ম কি। ঠিক আছে, বস্তুর তাপমাত্রিক ধর্ম কি। তো বস্তুর তাপমাত্রিক ধর্ম বলতে কি বোঝায়, যে পদার্থের যে ধর্ম তাপের উপর নির্ভর করে। তো পদার্থের অনেক ধরনের পদার্থ আছে, যেটা হচ্ছে অনেক পদার্থ কি হবে, যে সকল পদার্থগুলো তাপের উপর নির্ভর করে পরিবর্তন হয়, তাকে বস্তুর তাপমাত্রিক ধর্ম বলে। তাহলে এই কথাটা বুঝতে পারছেন। আমি যদি একটা উদাহরণ দেই, যে পরিবাহীর তাপমাত্রা যদি বাড়াই, আমরা যে কোনো একটা পরিবাহীর তাপমাত্রা বাড়াই, তাহলে সেক্ষেত্রে ওই পরিবাহীর হচ্ছে রোধ বাড়ে। এটা হচ্ছে পরিবাহীর একটা তাপমাত্রিক ধর্ম। আবার আপনারা হচ্ছে এটার সাথে ব্যাপকভাবে পরিচিত, যেমন হচ্ছে পারদের যদি তাপমাত্রা আমরা বাড়াই, ঠিক আছে, পারদ আমরা মূলত হচ্ছে বিভিন্ন থার্মোমিটারে ব্যবহার করে থাকি। তো পারদ হচ্ছে কি, পারদের তাপমাত্রা যদি বাড়াই, এই পারদটাও কি হয়, এক্সপ্যান্ড হয় বা ফুলে ওঠে কিংবা বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি পারদের তাপমাত্রিক ধর্ম। আবার যদি আমরা হচ্ছে গাভীর দুধের দিকে হচ্ছে কল্পনা করি, তাহলে দেখা যাবে যে দুধকে যদি অল্প একটু আমরা তাপ দেই, তাহলে সেটা কি হয়, ফুলে ফেপে ওঠে। তাহলে দুধের ওটা হচ্ছে কি তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপমাত্রিক ধর্মটা আপনারা বুঝতে পারলেন। এখন এই তাপমাত্রিক ধর্ম গুলাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, তাপমাত্রা পরিমাপের কাজে ব্যবহার করতে পারি। তো তাপমাত্রা পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি, মূলত থার্মোমিটার ব্যবহার করে থাকি, তাই না? এবং থার্মোমিটারের সাথে আমরা হচ্ছে কি পূর্ব থেকেই পরিচিত, সেন্টিগ্রেড, এরপর হচ্ছে কেলভিন স্কেল, আর একটা হচ্ছে কি ফারেনহাইট স্কেল। আপনাদের বইয়ে আরো একটা স্কেল দেওয়া আছে আর কি, যদিও এটা আমাদের হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে না। তো এই সেন্টিগ্রেড, কেলভিন এবং ফারেনহাইট, এই তিনটে স্কেল দিয়েই ম্যাথ চলে আসে আর কি পরীক্ষায়। তো এটা সম্পর্কটা যদি আমি একটু প্রথমে দেখাই আপনাদেরকে, এরপর আমরা একটা ম্যাথ সলভ করব, তাহলে সুবিধা হবে। অনেকের জানা আছে, আবার অনেকে হয়তো বা ভুলে গেছে, তারপর আমি একটু শুধু জাস্ট আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য এই টপিকটা এখানে নিয়ে আসছি। তো দেখেন, আমরা যদি একটু কল্পনা করি একটা স্কেল, ঠিক আছে, এটা একটা সাপোজ ধরেন যে এটা একটা স্কেল, এই স্কেলের হচ্ছে নিম্ন বিন্দুটা এটা হচ্ছে আইস বিন্দু বা বরফ বিন্দু। ঠিক আছে, এবং এটার হচ্ছে এই স্কেলের সবার উপরের অংশটাকে আমরা বলবো হচ্ছে স্টিম বিন্দু। তো এই স্টিম বিন্দু এবং আইস বিন্দু এটা হচ্ছে একটা নমুনা স্কেল। ঠিক আছে, নমুনা থার্মোমিটার হিসাবে আমরা এটাকে কল্পনা করতেছি। তো এই নমুনা থার্মোমিটারকে কল্পনা করে আমরা হচ্ছে তিনটা থার্মোমিটার সম্পর্ক করবো, একটা হচ্ছে সেন্টিগ্রেড, একটা হচ্ছে কেলভিন, আর একটা হচ্ছে কি ফারেনহাইট। তো সেন্টিগ্রেড স্কেলের হচ্ছে নিম্ন বিন্দু তাপমাত্রা ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই যে পুরা যে থার্মোমিটারটা আছে, এটা হচ্ছে কি অসংখ্য দাগ আছে। অসংখ্য দাগ বলতে কয়টা দাগ, অবশ্যই এটা গণনা করা যায় আবার, এরকম করে 100টা পর্যন্ত দাগ আছে। ঠিক আছে, কয়টা দাগ আছে, সেন্টিমিটার স্কেলে 100টা দাগ আছে। তো আহ একইভাবে কেলভিন স্কেলের হচ্ছে নিম্ন বিন্দু, এটা শুরু হয় 273 কেলভিন থেকে, এর গণনা শুরু হয়, এবং এর হচ্ছে স্টিম বিন্দু হচ্ছে 373 কেলভিন। ঠিক আছে, এবং এখানেও কি হচ্ছে তাহলে, এই 273 থেকে এর যদি 373 আমরা বাদ দিই, তাহলে বুঝবো যে এখানে হচ্ছে কি মূলত আমাদের 100টা কি আছে, দাগ আছে। আবার আমরা যদি হচ্ছে ফারেনহাইট স্কেলের দিকে আসি, তাহলে এর হচ্ছে নিম্ন বিন্দুটা শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে, এবং এর উচ্চ বিন্দুটা হচ্ছে কি 212
ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি কি ফারেনহাইট। এবং তাহলে এর মাঝে কতগুলা দাগ আছে? অবশ্যই 180টা দাগ আছে। আমরা যদি এই 212 থেকে যদি আমরা 32 বাদ দিই তাহলে বুঝতে পারবো যে এটা মূলত কি, এর পার্থক্যটা হচ্ছে বা এর হচ্ছে দূরত্ব গুলা হচ্ছে কি, বা এর হচ্ছে দাগ আছে কয়টা? 180টা। এখন আমরা এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক কিভাবে করব? ঠিক আছে, এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক কিভাবে করব? আমি যদি একটু বলি আপনাদেরকে যে সাপোজ ধরেন এই যে এটা হচ্ছে কি পুরা একটা কি থার্মোমিটার। তো এই থার্মোমিটার দৈর্ঘ্য আমরা হচ্ছে ধরে নেই হচ্ছে এল পরিমাণ কি দৈর্ঘ্য। এবং আপনারা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই থার্মোমিটার, এই থার্মোমিটার, এই থার্মোমিটার, এই থার্মোমিটার, প্রতিটা থার্মোমিটারই দৈর্ঘ্য হবে কি সমান। প্রতিটা থার্মোমিটার দৈর্ঘ্য কি সমান, কিন্তু কিন্তু এখানে যে দাগ আছে এই দাগ গুলার পার্থক্য আসতে পারে, কিন্তু মূলত কি দূরত্বটা এই প্রতিটারে কি সমান। ঠিক আছে, তো সাপোজ ধরে নিলাম যে এই নিম্ন বিন্দু থেকে উচ্চ বিন্দু এটার দূরত্ব হচ্ছে এল, এবং যেহেতু আমরা এটা সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে ব্যবহার করতেছি সেহেতু আমি আপনাদেরকে দেখে দিলাম যে এটা হচ্ছে এল সি আমরা ধরি, একই ভাবে এটাকে এল কে ধরতে পারবো এবং একই ভাবে এটাকে আমরা এল এফ ধরি। ঠিক আছে, দৈর্ঘ্যটা। এখন তাহলে আমরা বুঝতেই পারতেছি যেহেতু কি প্রতিটাই সমান আহ দৈর্ঘ্যের থার্মোমিটার, সেহেতু আমরা বলতেই পারি যে এল সি ইকুয়াল, সেহেতু আমরা বলতে পারি যে এল সি ইকুয়াল এল কে ইকুয়াল কি এল এফ। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা কি বললাম যে প্রতিটা কি দৈর্ঘ্য সমান, অতএব আমরা বলতেই পারি যে এল সি ইকুয়াল এল কে ইকুয়াল এল এফ। এখন হচ্ছে ভাই ক্লাসে আছি, পরে নক দিচ্ছি আপনাকে। ওকে, তাহলে আমরা এটা লিখতেই পারি, তাই না? এখন আমরা যখন সম্পর্ক করব এই স্কেলের সাথে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যখন কল্পনা করি যে ধরেন যে আপনার জ্বর আসছে, এখন আপনার হচ্ছে দেহের হচ্ছে তাপ পরিমাপ করব। ঠিক আছে, তো তাপ পরিমাপ করব যখন, তখন হচ্ছে আমি প্রথমে আপনাকে হচ্ছে সেন্টিগ্রেড স্কেলটা দিলাম। তো সেন্টিগ্রেড স্কেলটা আপনি হচ্ছে বগলের কুস্কিতে ধরলেন। ধরার পরে দেখা গেল যে এই যে পারদটা এখানে ছিল, এই পারদটা ধীরে 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 এই বিন্দুতে উঠছে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আপনাকে আবার হচ্ছে কি দিলাম, এবার হচ্ছে কেলভিন স্কেলের একটা হচ্ছে থার্মোমিটার দিলাম। তো এটাও দিলে কি হবে, এখানকার যে পারদটা আছে এই পারদটা কিন্তু ধীরে 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 এখানে উঠবে। ঠিক আছে, আপনার শরীরের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় নাই, একই তাপমাত্রা আছে। সে এবং যেহেতু এই স্কেল গুলা কি সবগুলা দৈর্ঘ্য যেহেতু সমান, সেহেতু এই পারদটা যতটুকু উঠছে এই পারদটাও ততটুকুই উঠবে। একই ভাবে আমি যদি এখন কেলভিন স্কেলটা নিয়ে আমি যদি ফারেনহাইট স্কেলের একটা যদি আমি থার্মোমিটার দিই আপনাকে, সেক্ষেত্রে এটাও যদি আপনার শরীরে দেওয়া হয়, সেক্ষেত্রেও কি এখানকার যে পারদ আছে সাপোজ ধরেন এই পারদটা এখান থেকে এই বিন্দুতে উঠবে। অর্থাৎ সবগুলার ক্ষেত্রে কি সেম জায়গাতে উঠবে, কিন্তু দাগের এখানে কি আছে, ভিন্নতা আছে। ঠিক আছে, তো সাপোজ আমরা এখন মনে করতেছি যে এই যে এখান থেকে এই জায়গার দূরত্বকে আমরা ধরে নিলাম এক্স, এবং যেহেতু এটা সেন্টিগ্রেড স্কেলের জন্য আমরা এটাকে কল্পনা করি এক্স সি। এটা একই ভাবে এটাও এটাকে ধরলাম আমরা এক্স কে, এবং একই ভাবে এটাকে আমরা কল্পনা করি এটাকে ধরি কি এক্স এফ। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাও লিখতে পারি, যে আবার লিখতে পারি যে এক্স সি ইকুয়াল এক্স কে ইকুয়াল কি এক্স এফ, যেটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখলাম, এটাকে সমীকরণ নাম্বার উপরটাকে 1 দিয়ে রাখছি। এখন আমরা মূলত আসতে পারবো যে কিভাবে আমরা এটার পার্থক্যটা নির্ণয় করব, কিংবা আমরা হচ্ছে এই একটা স্কেলের সাথে আরেকটা স্কেল তুলনা করব। তো তুলনা করার জন্য আমরা যদি 2 নাম্বার সমীকরণটা দিয়ে 1 নাম্বার সমীকরণটাকে ভাগ দেই, তাহলেও কিন্তু কি সবগুলার মান কিন্তু সমান থাকবে, যেহেতু এইটা এবং এইটার মানগুলা কি সমান। ঠিক আছে, তো আমরা বলে দিলাম যে 2 নাম্বার ভাগ 1। ঠিক আছে, তো আমরা হচ্ছে এক্স সি কে এল সি দ্বারা ভাগ করতেছি ইকুয়াল, এখানে হচ্ছে এক্স কে কে এল কে দ্বারা ভাগ করলাম, আবার এখানে এক্স এফ কে এল এফ দ্বারা ভাগ করে দিলাম। এখন এখানকার এক্স সিটা কি, এখানকার এক্স কে কি, এখানকার এক্স এফ টা কি, এটা আমরা একটু দেখি। তো এখানকার এক্স সি যেটা, সেটা কি হয়েছিল বলুন তো? এই যে 0 থেকে অজানা একটা বিন্দু এই পর্যন্ত কি দূরত্ব, তাই না? সেটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে কি সেন্টিগ্রেড। এটাকে আমরা ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে ফারেনহাইট, অজানা একটা বিন্দু, বা এটা যেখানে যে বিন্দুটা গেছে এখানে, সেই বিন্দুটা এখানেও আছে, একই ভাবে এখানেও আছে, এটাকে ধরলাম আমরা কি কেলভিন। ঠিক আছে, তো এখান থেকে এই জায়গাটার দূরত্বটা কি হবে? অবশ্যই সি মাইনাস জিরো, এখান থেকে এই জায়গাটার দূরত্ব। ঠিক আছে, একই ভাবে এই জায়গাটার দূরত্ব কি হবে? এফ মাইনাস জিরো। একই ভাবে এই জায়গাটার দূরত্ব কি হবে? কে মাইনাস জিরো। তো আমরা এক্স এর জায়গায় লিখলাম যে সি মাইনাস জিরো, আর এরপর এক্স কে জায়গায় লিখলাম যে কে মাইনাস কি 200, সরি জিরো না, এটা তো হচ্ছে নিম্ন স্থির বিন্দু শুরু হয়েছে 273 থেকে, তাহলে এটা কি হবে
73, আর এটা হবে কি 32, ঠিক আছে, 32, কে মাইনাস ভাই 30। এটা কে সমান হবে এফ না ভাইয়া? ওখানে কে সমান কে মাইনাস 273। জি জি, সেটাই লেখা হয়েছে, যে এক্স কে দূরত্বটা লেখা হয়েছে যে কি কে মাইনাস 273, আর এখানে আমরা লিখছি যে এক্স এফ এর জায়গায় কি এফ মাইনাস 32, ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটার দূরত্ব। এবং নিচের কি লিখবো, এলসি, এলসি বলতে কি এই যে পুরা থার্মোমিটারটা কি দূরত্ব, অর্থাৎ 100 মাইনাস কি 0। আর এটার ক্ষেত্রে কেলভিনের ক্ষেত্রে কি হবে তাহলে 373 মাইনাস 273, আর এটার ক্ষেত্রে হবে 212 মাইনাস কি 32। তো সেই বিষয়টা এখানে লেখা হয়েছে। তো এখানে যদি আমরা দেখাই, ওই বিষয়টাই লেখা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই সম্পর্কটা পাইলাম, যে এখন এখান থেকে আমাদেরকে যদি কখনো এটাকে যদি আমরা আরো শর্ট করতে চাই, সেক্ষেত্রে এটা কি হবে, যে সি ডিভাইডেড বাই 100 ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড বাই কত, এখানে এখানেও হবে 100, কারণ 373 থেকে যদি 273 বাদ দেই তাহলে 100 হয়, আর এখান থেকে যদি আমরা হচ্ছে 212 থেকে 32 বাদ দেই তাহলে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কি 180 হবে। তো এখান থেকে যদি আবার আমরা হচ্ছে কাটাকাটি করি, ভাগ যদি 20 দিয়ে করি, তাহলে এখানে হবে 5, এখানে হবে কি 5, আর এখানে হবে কি 9, ঠিক আছে, অর্থাৎ সি বাই 5 কে মাইনাস 273 বাই 5 এফ মাইনাস 32 বাই কি 9, এই সম্পর্কটা লেখা যায়। এখন এখান থেকে যদি আমাকে কখনো এই সেন্টিগ্রেড এবং হচ্ছে কেলভিন স্কেলের মান দেওয়া থাকে, কিংবা বলে যে কেলভিন স্কেলের মান দেওয়া আছে, এটাকে হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে বের করতে হবে, তাহলে আমরা এই সূত্র বের করে ফেলায় ধুমাধুম আমরা হচ্ছে অঙ্কটা করে দিতে পারবো। এরপর আমাদেরকে যদি বলে যে কেলভিন থেকে ফারেনহাইট স্কেলের মান বের করতে, সেই ক্ষেত্রে আমরা কি এই দুইটার সাথে তুলনা করে আমরা মানগুলা কিন্তু এখন বের করতে পারবো। এখন আপনার যদি মনে হয় যে আপনি একজন সায়েন্টিস্ট হবেন, এখন আপনি একটা স্কেল তৈরি করবেন, এদের মতো একটা হচ্ছে থার্মোমিটার তৈরি করবেন, সেই ক্ষেত্রে কিভাবে তৈরি করবেন দেখেন, আমরা কিন্তু কি করছিলাম, এই যে এটা সম্পর্ক দিয়ে কিন্তু আমরা একটা স্কেল তৈরি করতে পারি। এটা আমি একটা সাইড নোট করে দিছি, যে এইভাবে আমরা নতুন একটা স্কেল তৈরি করতে পারবো। সেটা কি, যে আমরা উপরে লিখছিলাম যে হচ্ছে এক্সট্রিম বিন্দু, যেটা হচ্ছে উপরের বিন্দুটা, ওইটা মাইনাস কি আইস বিন্দু লিখছিলাম এখানে দেখেন, ডিভাইডেড বাই নিচেরটাও কি, যে এক্স স্ট্রিম, এক্স স্ট্রিম মানে কি 100 সেন্টিগ্রেডের ক্ষেত্রে উপরেরটা, এবং নিচের অংশটা মানে মাইনাস এক্স আইস, ঠিক আছে। তো এই সম্পর্ক দিয়ে আপনারা নতুন একটা স্কেলও কি তৈরি করতে পারেন। যে কোনো স্কেলে গেলেই আপনাকে সহজভাবে আপনারা এটা মনে রাখতে পারবেন, যে উপরের অংশ মাইনাস হচ্ছে কি নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশটাতে বসবে, এবং ডিভাইডেড বাই কি উপরের অংশ ডিভাইডেড বাই নিচের অংশ মানটা বসবে। ওকে, তাহলে আমরা এখন একটা যদি অঙ্ক দেখি, এই অঙ্কটা মোটামুটি পরীক্ষায় এসে থাকে। তো 1 নাম্বারটা বলছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল দ্বয় একই পাঠ দেখাবে, ঠিক আছে। এই প্রশ্নটা আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েটও করে আসছেন, তো অনেক সময় আমাদের অনার্সেও এসে থাকে আর কি। তো এটার ক্ষেত্রে দেখেন আমাদের হচ্ছে যে আমাদের স্কেল এখনই শিখলাম, সেই স্কেলটা আমরা হচ্ছে কল্পনা করতে পারবো। সেটা কি, যে সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল, আমরা লিখতে পারবো এটা কি বলছে ফারেনহাইট, তাই না। তাহলে ফারেনহাইট এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কি 9, আমরা একটু আগেই দেখলাম এই সম্পর্কটা। যেহেতু কি ফারেনহাইট এবং কি সেলসিয়াসের মধ্যে আমাদেরকে বলছে যে কোন তাপমাত্রায় একই পাঠ দিবে। তো একই পাঠ দিবে মানে কি দুইটার তাপমাত্রা কিন্তু কি একই হবে। তাহলে আমরা সাপোজ মনে করতে পারি যে যখন আমরা ধরবো এই সেলসিয়াস স্কেলে, তখন আমরা ধরি যে এটাও এক্স এক্স হচ্ছে ডিগ্রিতে একই পাঠ দিবে, আবার হচ্ছে ফারেনহাইটটাও কি এক্স ডিগ্রিতে কি একই পাঠ দিবে। কিংবা আমরা এটাকে যদি থিটা কল্পনা করি, এটাকে যদি আমরা এফ কল্পনা করি, তাও অসুবিধা নাই। তো মূলত আমরা এখন হচ্ছে যদি লিখে নেই যে সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে কি থিটা, এবং ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে কি এফ, এবং এই দুইটা কি সমান। আবার কারণ কি এখানে বলছে যে একই পার্ট দিবে, তার মানে এই দুইটাকে আমরা ইকুয়াল লিখতে পারি, ঠিক আছে। এই জন্য এখানে লেখা হয়েছে যে যেহেতু এফ ইকুয়াল কি থিটা, কিংবা এক্স ইকুয়াল, আপনি এক্স ধরতে পারেন, যে এক্স ডিগ্রি তাপমাত্রায় একই পাঠ দিবে সেলসিয়াস স্কেলে, আবার হচ্ছে কি ফারেনহাইট স্কেলে ওই একই ডিগ্রি তাপমাত্রাতে কি একই পাঠ দিবে, ঠিক আছে। এই জন্য আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল থিটা। এখন এই যে 1 নাম্বার যে সমীকরণ, এখানে যদি আমরা বসাই, তো সেহেতু আমরা এই যে এখানে থিটা বাই 5, আর এই যে এই ফারেনহাইটটাও কি এফ এর জায়গায় আমরা কিন্তু থিটা বসাইতে পারি, কারণ কি এই দুটা এখন ইকুয়াল, ঠিক আছে। তাহলে থিটা মাইনাস 32 ডিভাইডেড বাই 9, আর বাকিটা এখন ক্যালকুলেশন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে যা হবে তাই দেখা যাবে, যে থিটার মানটা যখন কি -40 আসতেছে,
সেই জায়গাতে গিয়ে আমাদের হচ্ছে সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলটা কি একই পার্ট দিবে। একই ভাবে আরো দুইটা অঙ্ক আছে, এটা হচ্ছে কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক বের করে নেবেন, আর এটা হচ্ছে কি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এর মধ্যে সম্পর্ক, এটা আপনারা করে নেবেন। এখন আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। এই প্রশ্নটা হচ্ছে কি বললাম আমাদের জন্য, এবার এবার যারা পরীক্ষা দিবেন 2022 সালে তাদের জন্য হচ্ছে 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর কি, যে প্রশ্নটা আমি এই জন্য আজকে প্রথমেই দেখাচ্ছি। এরপরে আরো একটা প্রশ্ন আছে, সেটা আমরা হচ্ছে নেক্সট পার্টে দেখবো। তো এখানে কি বলছে দেখেন, যে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী। ঠিক আছে, তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটারের প্রথমে আমরা হচ্ছে গঠনটা দেখব, এরপরে হচ্ছে এটা কাজ কিভাবে হয়। কার্যপ্রণালী বলতে এই যে প্লাটিনাম রোধটা হচ্ছে নির্ণয় করতে হবে আর কি, এটা হচ্ছে কার্যপ্রণালী। তো গঠনটা মূলত আমরা যদি চিত্র থেকেই বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। তো এটার গঠনটা হচ্ছে এরকম, যে প্রথমে আমাদেরকে হচ্ছে প্লাটিনাম তার নিতে হবে। ঠিক আছে, প্লাটিনাম তার নিতে হবে যেটা এরকম খাঁজ কাটা থাকবে, এবং এই প্লাটিনাম তারটা একটা হচ্ছে কুপরিবাহী পাত দ্বারা আবদ্ধ থাকবে। ঠিক আছে, কুপরিবাহী পাত দ্বারা আবদ্ধ থাকবে। আর আরেকটা কথা বলে নেই, এগুলো হচ্ছে থিওরি পড়া, এবং এই যে প্লাটিনাম রোধ থার্মোমিটার কিভাবে তৈরি হয় গঠনটা মূলত আপনাকে মনে রাখতে হবে। তো আমি গঠনটা মনে রাখবেন কিভাবে সেটা একটু সহজ করে দিচ্ছি। তো প্রথমে কি খাঁজ কাটা একটা হচ্ছে প্লাটিনাম তার নিচ্ছি আমরা, এবং এই প্লাটিনাম তারটা হচ্ছে কি একটা কুপরিবাহী পাত দ্বারা আবদ্ধ থাকবে, এবং এই যে খাঁজ কাটা তারের প্লাটিনাম তারের হচ্ছে দুইটা প্রান্ত দেখতেছেন, এটা একটা প্রান্ত এবং এটা একটা প্রান্ত। তো এই দুইটা প্রান্তকে আমরা আবার হচ্ছে প্লাটিনাম দ্বন্দ্ব দ্বারা হচ্ছে সংযুক্ত করব, এবং এই প্লাটিনাম দ্বন্দ্বের উপরের অংশ আমরা হচ্ছে এটাকে হচ্ছে পি P1 স্ক্রু দিয়ে সংযুক্ত করব, আর এই অংশটাকে করব P2 স্ক্রু দিয়ে সংযুক্ত করব। ঠিক আছে, এখন এই যে এই প্লাটিনাম দ্বন্দ্ব যে আমরা ব্যবহার করব, এটা হচ্ছে সাধারণত উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে। আচ্ছা, ক্লাস আমাদের 10 মিনিটের মধ্যে কেটে যাবে, তো যদি প্রশ্নটা শেষ হয় 10 মিনিটের মধ্যে তাহলে তো হইলো, না হইলে একটু আবার জয়েন হইতে হবে। তাহলে কি হচ্ছে, তো এই যে এই প্লাটিনাম দ্বন্দ্ব সাধারণত উচ্চ তাপমাত্রার জন্য প্লাটিনাম দ্বন্দ্বটা ব্যবহার করা হয়। এখন এই যে উচ্চ তাপমাত্রায় যখন হয় তখন কিন্তু হচ্ছে কি রোদ তৈরি হয়। তো এই রোদকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের এই পাশে আরো দুইটা দ্বন্দ্ব যুক্ত করতে হবে, একই দ্বন্দ্ব। সেটাকে আমরা একটা নাম দেব C1, আর একটাকে নাম দেব হচ্ছে C2। ঠিক আছে, এখন এই যে কাঁচ নল, এই কাঁচ নলের হচ্ছে মূলত আবেশকে সমতায় রাখার জন্য কিছু চাকতি আমরা হচ্ছে স্থাপন করব, এটাকে বলা হচ্ছে অব্রের চাকতি। এটা হচ্ছে চারটা চাকতি থাকবে, এটার পরিমাপটা কয়টা হবে সেটা ম্যাটার করে না। তো যখন চিত্র আঁকবেন তখন অবশ্যই কি চারটা চাকতি দিবেন। ঠিক আছে, তো এই যেগুলা এখানে লিখে দেওয়া আছে আর কি, অব্রের চাকতি, এটা হচ্ছে প্লাটিনাম দ্বন্দ্ব আমি প্রথমে যেটা দেখাইলাম। এরপর হচ্ছে একই ভাবে আরো দুইটা প্লাটিনাম দ্বন্দ্ব নিব, আর এই যে এই খাঁজ কাটা তার, এটা হচ্ছে কি প্লাটিনাম তার, এখানে দেখাই দেওয়া হয়েছে। আর এই পুরো অংশটাকে এবার হচ্ছে কি কাঁচ নল দ্বারা আবদ্ধ করব, এবং কাঁচ নল দ্বারা আবদ্ধ করার পরে এই যে এখানে যে স্ক্রু গুলা আছে এই স্ক্রু গুলাকে বাহিরে রেখে এটাকে একদম বদ্ধ করে দিব। ঠিক আছে, এটাকে একদম আমরা কি করে দিব, বদ্ধ করে দিব, এভাবে বদ্ধ করে দিব। তো মূলত এটাই হচ্ছে কি এই প্লাটিনাম রোধ থার্মোমিটার হচ্ছে গঠন। ঠিক আছে, এই কথাগুলো যদি আপনি লিখে দিতে পারেন তাহলে আপনার হচ্ছে এই গঠনের বর্ণনাটা কিন্তু শেষ। ঠিক আছে, তো আমি আরেকবার রিভিউ করে দেই, সেটা হচ্ছে কি প্রথমে হচ্ছে খাঁজ কাটা প্লাটিনাম তার নিব, এই প্লাটিনাম তারের দুই প্রান্ততে আমরা হচ্ছে কি করব, দুইটা হচ্ছে প্লাটিনাম দ্বন্দ্ব সংযুক্ত করব, যেটা একটা হচ্ছে একটা নাম দিলাম P1, একটা নাম দিলাম P2, এবং এই প্লাটিনাম দ্বন্দ্বের হচ্ছে রোধকে নিষ্ক্রিয় করার জন্য একই ভাবে আমরা আরো দুইটা দ্বন্দ্ব যুক্ত করব, একটা নাম দিলাম C1, একটা নাম দিলাম C2। এরপরে হচ্ছে এই নলের যে হচ্ছে রোধ আছে কিংবা তড়িৎ আবেশ আছে এগুলাকে সমতা রাখার জন্য আমরা হচ্ছে কিছু চাকতি ব্যবহার করব। এরপরে এই পুরো অংশটাকে আমরা হচ্ছে কাঁচ নল দ্বারা আবদ্ধ করে দিব। ঠিক আছে, এইটাই হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন, যেটা হচ্ছে এই এখানে বর্ণনাতে ওইগুলাই বলা আছে আর কি, যেগুলা বললাম। যে দেখেন, আমি যদি আবার আপনাদেরকে একটু পড়ে শোনাই প্রথম থেকে, এইটাই বলা আছে, তো আপনারা নিজেরা পড়লেও বুঝতে পারতেন। এই থার্মোমিটার একটি বিশুদ্ধ প্লাটিনাম তার কুপরিবাহী পাতে পেঁচানো থাকে, বৈদ্যুতিক আবেশ প্রভাব মুক্ত করার জন্য তাদেরকে ভাঁজ করা হয়, মানে এই যে খাঁজ কেটে রাখা হয়, তারটির প্রান্ত দুটি পুরো তামার দণ্ডের সাথে যুক্ত করা হয়, যেটা বললাম এই যে P1 এবং P2 সাথে যুক্ত করা হয়। ঠিক আছে, তো একটু বর্ণনাটা পড়ে নেন, বর্ণনাটা আমি বলেই দিছি, ওই বর্ণনাটা শুধু আপনি চিত্রটা আঁকতে পারলে কিন্তু এখন বর্ণনাটা আঁকতে পারবেন। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কার্যপ্রণালীটা দেখবো।
তো কার্যপ্রণালীর এখানে যে চিত্রটা দেখতেছেন, চিত্র অবশ্যই কিন্তু আঁকতে হবে। পরীক্ষায় যখন বলবে যে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো, তখন অবশ্যই চিত্র আঁকতে হবে, না হলে মার্ক পাবেন না। ঠিক আছে। তো এই কার্যপ্রণালীটাও আমি একটু হচ্ছে মুখে মুখে বলে দেই, বর্ণনাটা আপনারা বই থেকেই দেখতে পারবেন আর কি, একই কথা। তো এখান থেকে দেখেন যে এটা মূলত দেখেন যে হুইট স্টোন ব্রিজের মতো দেখতে, ঠিক আছে, যেটার সাথে আপনারা আগে থেকেও পরিচিত। তো এখানে হচ্ছে একটা ব্যাটারি নেওয়া আছে, এরপর হচ্ছে একটা টেপা চাবি কে নেওয়া হয়েছে এবং একটা পরিবর্তনশীল রোধ যুক্ত করা হয়, সেটা হচ্ছে আর এস লেখা হয়েছে। এবং এই অংশটাতে দেখেন যে চারটা রোধ সমান্তর সিরিজে, ঠিক আছে, যুক্ত করা হয়েছে, যেখানে এ থেকে বি, এই এখানে হচ্ছে যুক্ত করা হয়েছে পি রোধ, এবং বি থেকে সি এই প্রান্ত দুইটার মাঝে যুক্ত করা হয়েছে যে কিউ রোধ। এবং এই দুইটা অবশ্যই কি হচ্ছে, এই দুইটার রোধ কিন্তু অবশ্যই হচ্ছে এমন ভাবে নিতে হবে যেন দুইটার সমান হয় আর কি। আবার এই দিকে আহ এই যে এ থেকে সি, ঠিক আছে, এখন এখান থেকে একটা রোধ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আর। এবং এই যে এটা একটা এটা হচ্ছে প্রথম, আমরা যদি বলি এটাকে, যদি প্রথম বাহু বলি, এটা দ্বিতীয় বাহু, এটাকে যদি আমরা হচ্ছে তৃতীয় বাহু বলি, এটা চতুর্থ বাহু ধরি, তাকে তৃতীয় বাহুটা আমাদের এই যে এখানে যে একটু বাঁকা অংশ দেখতেছেন, এটাকে বলা হয় যে প্রতিহিত দ্বন্দ্ব, ঠিক আছে, যেটা এই আর এর সাথে সংযুক্ত। এবং এখানের সাথে আর একটা সংযুক্ত, সেটা হচ্ছে এখান থেকে এম থেকে এন, যেটা হচ্ছে কি একটা তার, ঠিক আছে, এই যে এম থেকে এন এটা একটা তার। আর যেখানে হচ্ছে এই যে এই অংশটাকে বলা হচ্ছে এই প্রান্তটাকে সি, এবং এই প্রান্তটাকে আবার একটা, এটা C1 বা C2 ধরতে পারেন, অথবা দুইটাই একই, যেহেতু সেহেতু সিসি লেখা হয়েছে আর কি। তো এখান থেকে এই যে এই তার আছে, এবং এই যে বি থেকে এই যে এম এবং এন যে তার, এটা একটা গ্যালভানোমেটার সংযুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে মাঝখানের অংশটাকে আমরা হচ্ছে সাম্য বিন্দু ডি কল্পনা করছি। তো এই যে গ্যালভানোমেটারের মাঝখানে যে তারটা আছে, এখানে একটা দেখেন যে তীর চিহ্ন আছে। তো এই তীর চিহ্নটা দিয়ে কি বোঝাচ্ছে, এই তীর চিহ্নটা বোঝাচ্ছে যে মূলত এটা এটার সাথে একদম সংযুক্ত না। এটা চাইলে কখনো এই দিকেও নিয়ে যাইতে পারি আমাদের কাজের সুবিধার জন্য, আবার কখনো এই দিকেও এটাকে কি সরায় নিয়ে আসা সম্ভব হবে, ঠিক আছে। আর এই যে এইখানকার যে অংশটা, এটা মূলত হচ্ছে একটা কুণ্ডলী, যেটা আমাদের এই যে এখানে ছিল, ঠিক আছে। এই যে এই চিত্রে এই অংশটা মূলত হচ্ছে প্লাটিনাম তার কুণ্ডলী, সেটা আমরা এখানে লিখছি। এবং এখানে আর একটা বিষয় দেখেন যে এই যে কি বললাম, এইটা এবং এইটা হচ্ছে রোদের পরিমাণটা সমান হবে, এটাও হচ্ছে সাম্যাবস্থায় থাকে। এবং এইটার যে রোধ এবং এইটার রোদের অংশ এবং এটার রোদের অংশটা মূলত সমান হয়, ঠিক আছে। তো এই কথাগুলাই এখানে বলা হয়েছে যে সেতুর চতুর্থ বাহু এডি, এই যে এ থেকে ডি, ঠিক আছে, এ থেকে ডি, এটা হচ্ছে কিন্তু এটা এই পুরাটা কিন্তু একটা তারের সাথে সংযুক্ত আবার, ঠিক আছে। ডি প্লাটিনাম তার যুক্ত দণ্ড তৃতীয় বাহুর সাথে সংযুক্ত করা আছে, এবং পরিবর্তনশীল রোধ এস শ্রেণী সংযোগে স্থাপন করা হয়। এই যে বললাম যে এই সবগুলা রোধ কি শ্রেণী সংযোগে স্থাপন করা হয়েছে। এবং এ বি ও বিসি বাহুর সামনে দুইটি রোধ, এই যে এ বি এবং বিসি বাহুর সামনে দুইটা রোধ, একটা পি আর একটা হচ্ছে কি কিউ স্থাপন করা হয়, ঠিক আছে। তো এই চিত্রটা যদি আপনি আঁকতে পারেন, তাহলে কিন্তু এই বর্ণনাগুলা দিতে পারবেন। আমাদেরকে মনে হয় 3-4 মিনিটের জন্য হইলেও একটু যুক্ত হইতে হবে আর কি, যেহেতু ক্যালকুলেশন আছে, তো এটা একটু বুঝতে হবে যদি কেটে যায়। তো সেহেতু 2L দৈর্ঘ্যের রো, ঠিক আছে। এখানে দেখেন 2L বলতে কি বুঝাইছে, আমরা এই যে এখানকার এই যে সি থেকে ডি যে দূরত্ব, এটাকে এই যে এম থেকে এন, ঠিক আছে, এটা পুরোটা একটা দূরত্ব ধরি, এবং এখান থেকে যদি এই যে ডি একটা বিন্দু কল্পনা করি, যেটাকে সাম্য বিন্দু বলতেছি, সি থেকে ডি এর দূরত্ব আমরা এল যদি ধরি, এবং ডি থেকে পি এর দূরত্বটা যদি আমরা এল ধরি, তাহলে এই টোটাল দূরত্বকে আমরা কি বলতে পারি, যে 2L পরিমাণ এম এন কি আছে 2L দৈর্ঘ্যের। এবং এই যে এখানে যে আহ তারটা আছে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি যে বই আপনার আছে সিগমা পাবেন, আবার অনেক বই আছে হচ্ছে রো পাবেন। তো রো ওহম পার সেন্টিমিটার সুষম প্রস্থচ্ছেদের একটি তার এম এন যুক্ত থাকে, ঠিক আছে, এটার সাথে এটা কি একটা সুষম প্রস্থচ্ছেদের তার একটা যুক্ত থাকে, সেটাই বলতেছে। এবং এখন সেতুটিতে চিত্র অনুযায়ী একটি গ্যালভানোমিটার, এই যে এখানে দেখেন একটা গ্যালভানোমিটার আছে, যেটা আমি প্রথমে বলছি, একটা কি আছে গ্যালভানোমিটার আছে, এবং ব্যাটারি একটা বি আছে প্রথমের দিকে বলছি, এবং একটা কি টেপার চাবি কি আছে সেটাও বলছি, এবং সাথে একটা কি আছে এখানে পরিবর্তনশীল রোধ একটা সংযুক্ত থাকে, সেটাও বলা হয়েছে আর কি। এখন এই যে আমাদের হচ্ছে চিত্রটা, এই চিত্র থেকে মূলত আমাদের হচ্ছে কি রোধের মানটা নির্ণয় করতে হবে, সমীকরণটা নির্ণয় করতে হবে। তো রোধের সমীকরণটা নির্ণয় করার জন্য আমরা হচ্ছে এই যে মূলত এই যে এখানে প্লাটিনাম যে কুণ্ডলী আছে এখানকার, এটা আমরা পরিমাপ করব। এটাকে প্রথমে আমরা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য একটা রাশি নিয়ে আসবো, আর একবার হচ্ছে আমরা
থিটা ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা 100 ডিগ্রি কিংবা মানে অঙ্ক করার সময় এগুলা কিন্তু আমাদের কাজে লাগবে সমীকরণগুলো, ঠিক আছে? তো ওই সমীকরণ দুইটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো প্রথমে আমরা যখন হচ্ছে আহ এটার রোধটাকে আমরা প্রথমে হচ্ছে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমরা কল্পনা করব, তখন এটার রোধকে আমরা ধরবো হচ্ছে R0। আর যখন থিটা ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, তখন এটার রোধটাকে ধরবো আর থিটা, ঠিক আছে? তো এটুকু এখন বুঝতে পারলে ক্যালকুলেশনটা করা যাবে। তো ক্যালকুলেশনটা একটু বড় আছে, আপনারা হচ্ছে লিভ নেন, লিভ নিয়ে একই লিঙ্কে যুক্ত হয়ে যান। যেহেতু কাটেই যাবে, 1 মিনিট সময় আছে, সবাই লিভ নেন। আচ্ছা, আমরা এখানে ছিলাম যে কি বলছিলাম, তাহলে এখানে আমরা যখন প্রথমে এটাকে এইভাবে আমরা অঙ্কটা করবো, মানে দুইটা স্টেপে। একটা হচ্ছে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বের করব, তখন হচ্ছে মানটা নেব আর যে R0 বা R0। আর যখন হচ্ছে থিটা ডিগ্রি নেব, তখন মানটা হবে কি আর থিটা, ঠিক আছে? এটুকু মনে রাখলেই হবে। এখন দেখেন, এই যে প্লাটিনাম কুণ্ডলী, এটার জন্য আমরা এখানে মানটা এখন বের করব। তো প্রথমে এই যে প্লাটিনাম যে কুণ্ডলীটা আছে, এটা কি হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতার বরফ গলা পানিতে স্থাপন যদি করি, সেক্ষেত্রে আর এর মান, এই যে এই পাশে যে আর আছে, ঠিক আছে, আর এর মান এমন ভাবে সমন্বয় করা হয় যেন এম এন তারের ঠিক মধ্যবিন্দু ডি তে সমবিন্দু পাওয়া যায়, ঠিক আছে? তো আর এর মানটাকে এমন ভাবে সমন্বয় করা হবে, এখানকার যে আর এর মানকে এমন ভাবে সমন্বয় করা হবে যেন এই যে এম এন যে তার, এটার মধ্যবিন্দু যেটা এই যে ডি, এই ডি তেই যেন কি সমবিন্দুটা পাওয়া যায়, ঠিক আছে? এই কথাটা আপনাকে বলতে হবে। যখন আমি বরফ গোলা পানিতে প্লাটিনাম কুণ্ডলীটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যে বরফ গোলা পানিটা কি অবশ্যই 0 ডিগ্রি উষ্ণতা থাকে, তাপ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এম এন তারের ঠিক মধ্যবিন্দু ডি বিন্দুতে কি সাম্য বিন্দু পাওয়া যায়। এই ক্ষেত্রে আমি প্রথমের দিকেই বলছিলাম যে যখন পাওয়া যাবে এই সাম্য বিন্দুটা যখন এখানে হবে, তখন আমি বলতে পারবো যে এই যে প্রতিহিত, মানে তৃতীয় বাহুর রোধ এবং চতুর্থ বাহুর রোধ, এটাকে আমি সমান বলতে পারবো। তো এই কথাটা আমি এখন বলতেছি যে ব্রিজের তৃতীয় বাহুর রোধ ইকুয়াল চতুর্থ বাহুর রোধ, ঠিক আছে? এখন তৃতীয় বাহুর রোধটা কি? তৃতীয় বাহুর রোধ এখানে দেখেন যে তৃতীয় বাহুতে আমরা একটা রোধ যুক্ত করেছি, সেটা হচ্ছে কি আর। তো এটা নিয়ে কারো সমস্যা নাই যে তৃতীয় বাহুর রোধ, কিন্তু এই যে তৃতীয় যে বাহুটা, এটা কিন্তু এই পর্যন্ত যুক্ত আছে, ঠিক আছে? এই যে এটার পরে এখানে একটা প্রতিহিত দ্বন্দ্ব আছে, এরপরে আছে কি এই যে এম থেকে এন, এটা একটা তার আছে। তো আমি যদি বলি যে এই যে এটা একটা এখানে একটা আছে কি রেজিস্ট্যান্স বা রোধ, যদি আমি বলি, তো এটাতে আপনি সহজেই বলতে পারেন যে এটা যদি একটা তার হয় এবং এখানে যদি আমরা হচ্ছে একটা রোধ লাগাই, সেই ক্ষেত্রে কি হবে? উনি বলতেছেন ভাই এই তারের ক্ষেত্রে এটা রোধ আছে, কিন্তু আমি যদি এমনি একটা তার কল্পনা করি, এই তারের মধ্যেও কিন্তু কি অল্প হলেও একটু কি আছে, রোধ আছে, ঠিক আছে? তো যেহেতু আমরা রোধ তৃতীয় বাহুর রোধ তৃতীয় বাহুর রোধ ইকুয়াল চতুর্থ বাহুর রোধ লিখছি, এবং তৃতীয় বাহুর রোধ তাহলে কি কি হইতে পারে সেগুলা সবগুলাই যোগ করতে হবে। তো যেহেতু এই যে আর আছে প্রথমে, ঠিক আছে, এই যে তৃতীয় বাহুর রোধ একটা কি আর, তো আর লিখছি। এরপরে আমাদের এই যে প্রতিহিত যে বাহুটা, এটারও একটা কি আছে, রোধ আছে, এই রোধটাও লিখতে হবে। আবার এই প্রতিহিত বাহুর সাথে আর একটা তার যুক্ত আছে, সে কি এম থেকে এন। অবশ্যই এই তারটারও কি আছে, অবশ্যই অল্প একটু হইলেও কি আছে, রোধ আছে। তো একক দৈর্ঘ্যের জন্য আমরা হচ্ছে যদি বলি যে আহ রো যদি একটা রোধ হয়, ঠিক আছে, যে রো পরিমাণ রোধ একক দৈর্ঘ্যের ক্ষেত্রে, কিন্তু এই যে এম থেকে এল, এটাকে যদি আমরা হচ্ছে এল কল্পনা করি, এল পরিমাণ ধরি, তাহলে আমরা এই এককের ক্ষেত্রে আমরা হচ্ছে পাই যে হচ্ছে শুধু রো একক পরিমাণ রোধ, কিন্তু এল পরিমাণের জন্য আমরা তাহলে লিখতে পারবো এটাকে এল রো, ঠিক আছে? তো সেই কথাটা আমরা লিখবো। তাহলে আমরা কি কি পাইলাম, যে তৃতীয় বাহুর রোধ প্রথমে হচ্ছে এখান থেকে আর, এর হচ্ছে প্লাস প্রতিহিত বাহুর দ্বন্দ্বের রোধ, এটাকে পুরোটাই কথা দিয়ে লিখবো যে প্রতিহিত বাহুর দ্বন্দ্বের রোধ প্লাস এটা প্রতিহিত বাহুর দ্বন্দ্বের রোধ প্লাস, আর এটা কি এই যে এম থেকে এন, এটারও কি অবশ্যই রোধ আছে, সেটা হচ্ছে কি এল রো, ঠিক আছে? তাহলে তৃতীয় বাহুর রোধটা কি হবে, এই যে এই
তিনটা কথা লিখতে হবে। ইকুয়াল চতুর্থ বাহুর রোধ, চতুর্থ বাহুর রোধের ক্ষেত্রেও একই কথা। তাহলে প্রথমে এই যে এখানে এস আছে, তাহলে এস পরিমাণ রোধ, এরপরে প্লাস এখানে আছে কি আমাদের হচ্ছে যে প্লাটিনাম তার কুণ্ডলী, এটা তো একটা রোধ আছে, ঠিক আছে। তো এইটার রোধ আবার কতটুকু বলেন তো? এইটার রোধটা হবে কিন্তু প্লাটিনাম, এই যে এখানে তো একটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে, এইটা প্রথমে লিখতে হবে। আমি সরাসরি যদি আপনাকে ইকুয়েশনটা দেখাই তাহলে ভালো হবে। তো তৃতীয় বাহুর যে রোধ, এটা আপনারা বুঝতে পারছেন, এখানে যে আর প্লাস প্রতিহিত বাহুর দ্বন্দ্বের রোধ, ওখানেও একটু রোধ আছে যেটার কথা বললাম, প্লাস কি এল রো ইকুয়াল এস প্লাস কুণ্ডলীর প্লাটিনাম দ্বন্দ্বের রোধ। এখানে দেখেন এই যে প্লাটিনাম যে কুণ্ডলীর যে দ্বন্দ্বটা আছে, ঠিক আছে, এই দ্বন্দ্বটার রোধ হবে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এস প্লাস প্লাটিনাম, আমি যদি একটু দেখি, প্লাটিনাম দ্বন্দ্বের রোধ প্লাস এই যে এখানে যে আমাদের এসে কুণ্ডলী আছে, এই কুণ্ডলীতেও আমরা এখন এটা কিন্তু কিসের জন্য কল্পনা করতেছি বলুন তো? এটা আমরা কল্পনা করতেছি যে এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই এখানে আমাদের এই যে এই জায়গাটাতে অল্পটুকুন হইলেও আরো একটু রোধ পাওয়া যাবে, সেটাকে আমরা বলতেছি যে আর নট বা R0, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো যে এস প্লাস প্লাটিনাম দ্বন্দ্বের রোধ প্লাস, এবং এই যে প্লাটিনাম যে দ্বন্দ্বের রোধ এবং এই যে প্রতিহিত বাহুর দ্বন্দ্বের রোধ, এই দুইটা কিন্তু আবার সমান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো যে আর নট প্লাস, এই যে দেখেন এই দ্বন্দ্বটার সাথে আবার এই যে এম এন এই তারটাও যুক্ত আছে। তার মানে এই যে প্রতিহিত এই যে তৃতীয় বাহুর যে দ্বন্দ্বের রোধ যখন আমরা বের করছিলাম, তখন এটার সাথে এই যে এখান থেকে এই পরিমাণ যে রোধটা আমরা নিছিলাম, সেটা কি নিছিলাম? যে এল রো পরিমাণ রোধ নিছিলাম। তাহলে এটাও যেহেতু এই দ্বন্দ্বটাও যেহেতু এম এন তার সাথে যুক্ত আছে, তার মানে এখানেও একটা রোধ আছে। কি রোধ? যে আগে যে রোধটা নিছিলাম ওইটাই পাওয়া যাবে। তাহলে এখানেও কি লিখতে হবে? যে এল রো পরিমাণ রোধ, সেটা আমরা লিখতে পারবো। তাহলে এই কথাটা আমরা এখন চতুর্থবার রোধের ওখানে আমরা লিখে দেব। এখানে লিখে দিলাম যে এস প্লাস কুণ্ডলীর প্লাটিনাম দ্বন্দ্বের রোধ প্লাস আর নট, যেটার কথা বললাম আর কি, প্লাস কি এল রো, ঠিক আছে। এখন এখান থেকে আমি কি বলছিলাম যে প্রতিহিত আহ দ্বন্দ্বের রোধ এবং হচ্ছে কুণ্ডলীর প্লাটিনাম রোধ দ্বন্দ্বের রোধ, এই দুইটা হচ্ছে সমান। তো একই পরিমাণ যদি হয় তাহলে এই পাশেটা আর এই পাশে কাটা দিতে পারি, ঠিক আছে, যেহেতু ইকুয়াল আছে। বা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তারপরে কি হয়ে যায়, এটা ভেনিশ হয়ে যায়। এরপরে দেখেন এখানে এল রো পরিমাণ রোধ আছে, এখানেও কি আছে এল রো পরিমাণ রোধ আছে। তো এই দুটাকে আমরা কাটে দিতে পারি। তাহলে আমাদের এই পাশে কি থাকে? এই পাশে থাকে শুধু আর ইকুয়াল, আর এই পাশে কি থাকে? এই যে এস থাকে, সাথে কি থাকে? আর নট থাকে, ঠিক আছে। এখন যেহেতু আমরা কি বলছিলাম প্রথমে, যে আমরা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আবার একবার হচ্ছে বের করব, সেক্ষেত্রে আর নট হবে। আর একবার কি θ ডিগ্রির জন্য বের করব, তখন কি হবে? আর থিটা পাওয়া যাবে। তো এখন তাহলে আমরা আর থিটাকে রাখে দেব। তো আর থিটাকে যদি আমরা রাখি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে আর মাইনাস এস ইকুয়াল আর নট, সরি আর থিটা না, আর নট, তাহলে আর নট ইকুয়াল মাইনাস এস, এই জন্য কি আর নট ইকুয়াল আর মাইনাস এস, ঠিক আছে। এরপরে দেখেন একই ভাবে, আরে ক্লাস করতে পারবো লাইভ আচ্ছা আপনাদের তো মিউট আনমিউট হয়ে আছে, আমি একটু মিউট করে দিলাম। ওকে, একই ভাবে এবার হচ্ছে কি আমরা θ ডিগ্রির জন্য বের করব। তো একই ভাবে লিখতে পারি যে থার্মোমিটার কুণ্ডলীতে, যে কুণ্ডলীটা নিচে যুক্ত করা ছিল, 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে স্থাপন করলাম। এবার কত ডিগ্রি? 100 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা আমরা কি বলছিলাম যে 0 ডিগ্রির জন্য R0। তো এবার বলছি যে 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রির জন্য অবশ্যই R100 নির্ণয় করা যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাটিনাম কুণ্ডলীকে যদি আমরা এই যে 100-র পরিবর্তে আমরা শুধু বলতেছি যে θ ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, θ ডিগ্রি উষ্ণতায় বাষ্পে স্থাপন করলে আর নট এর মান বৃদ্ধি পেয়ে কি হয়? আর থিটা হয়ে যায়। আগে কি ছিল? যখন 0 ছিল তখন আর নট ছিল, আর এখন কি হইলো? এটাকে আমরা θ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্প স্থাপন করলাম, তখন এটা 0 থেকে বৃদ্ধি পেয়ে কি হবে? আর থিটাতে চলে যাবে। এবং এই যে আর থিটাতে যখন যাবে তখন সাম্যবিন্দু কুণ্ডলের দিকে অল্প একটু হলেও সরে যাবে, ঠিক আছে। সাম্যবিন্দু এখানে দেখেন, সাম্যবিন্দু আমাদের ডি ছিল, এই সাম্যবিন্দুটা তখন একটু কুণ্ডলের দিকে সরে যাবে। এই যে এটাকে গ্যালভানোমিটারের সাথে এই যে এখানে একটা যুক্ত করা ছিল না, তো এইটা যেখানে ছিল এটা কি সাম্যবিন্দু ডি ছিল। তো এই বিন্দুটা কি হবে? যখন আমরা হচ্ছে বাষ্প স্থাপন করব তখন এইটা একটু হইলেও এইদিকে কুণ্ডলের দিকে সরে যাবে আর কি। তো কুণ্ডলের দিকে সরে যাবে,
তো যতটুকু সরে গেল এটাকে আমরা যদি হচ্ছে এক্স কল্পনা করি, মানে এক্স পরিমাণ দৈর্ঘ্য যদি কল্পনা করি, এই পরিমাণ কি এই বিন্দুটা এখানে সরে যাবে, ঠিক আছে, সেই কথাটা বলা হচ্ছে এখানে। তাহলে কি পরিমাণ বললাম, যে এক্স পরিমাণ সরে যাবে, ঠিক আছে। তো সাম্যবিন্দুর সরণ এস হলে, ঠিক আছে, মানে সাম্যবিন্দু যেখানে ছিল, এখানে তো গ্যালভানোমিটারটা ছিল, তো এখান থেকে কি মূলত এদিকে একটু সরে যায় সাম্যবিন্দুটা, এখানে ডি ছিল, এই ডিটা কি এখানে যায়, সেক্ষেত্রে যতটুকু যায় সেটা বলেই দেওয়া হয়েছে এখানে, যে এক্স হলে সরণটা কি হলে এটা থেকে এই পরিমাণ দূরত্বকে বলা হয়েছে যে এক্স, ঠিক আছে। তো তখন আমাদের হচ্ছে এই যে একই তৃতীয় বাহুর রোধটা কি হবে, তৃতীয় বাহুর রোধটা কি হবে, তৃতীয় বাহুর রোধের ক্ষেত্রে আমরা যেটা লিখছিলাম এখানে ওই একই কথাটা লিখবো। কিন্তু আমরা প্রথমেই যেহেতু আমরা জেনেই গেছি যে প্রতিবিহিত বাহুর দ্বন্দ্বের রোধ এবং হচ্ছে কুণ্ডলীর প্লাটিনাম দ্বন্দ্বের রোধ আহ একই, সেহেতু এটা এটা কি কাটে যায়, যে কারণে আমরা পরে যখন সমীকরণটা লিখবো তখন আমরা এই দুইটা আর লিখবো না। কি লিখবো, এই যে তৃতীয় বাহুর কি দৈর্ঘ্যের রোধ প্রথমে আর এটা থাকবে, ঠিক আছে। সাথে এখন এই যে এল রো, ঠিক আছে। তো এই যে এম থেকে এন যে দূরত্ব ছিল, সাম্যবিন্দু ডি ছিল, তখন কি ছিল বলেন তো, তখন আমরা হচ্ছে যে রোধটা নিছিলাম সেটা হচ্ছে এল রো পরিমাণ নিছিলাম। কিন্তু এখন যেহেতু আমাদের কি সাম্যবিন্দুটা এক্স পরিমাণ দূরে চলে গেছে, তার মানে আমরা লিখতে পারবো যে এখান থেকে যে যে পরিমাণ দূরত্ব গিয়েছে, ঠিক আছে, এটা তাহলে এল মাইনাস এক্স পরিমাণ দূরত্ব আমরা লিখতে পারবো এই জায়গাটা, ঠিক আছে। এখান থেকে আগের জায়গা থেকে যে পরের জায়গাটাতে আসলো এই জায়গার দূরত্বটা আমরা লিখতে পারবো কি এল মাইনাস এক্স। তাহলে এই যে এল এর জায়গায় আমরা আবার কি লিখতে পারবো, এল মাইনাস এক্স ইন্টু কি রো, ঠিক আছে। তো সেটাই এখানে লেখা হয়েছে। ও সরি, সরে গেছে না, মানে এটা তো হচ্ছে চিত্রটার দিকে একটু দেখাই আপনাকে, তাহলে বোঝা যাবে যে এক্স যখন এখানে গেল, সেক্ষেত্রে কি এল এর সাথে এটা কি হবে যুক্ত হবে, এটার কাছাকাছি গেছে এখান থেকে। আর যখন এটার পাশ থেকে আমরা চতুর্থ বাহুর পাশ থেকে যখন কল্পনা করব, মানে এই যে তারের দৈর্ঘ্যটা এখান থেকে কি বেড়ে গেছে আর কি, এই জন্য এল প্লাস এক্স আমরা প্রথমে তৃতীয় বাহুর রোধ যখন নির্ণয় করতেছি তখন এটা এইভাবে লিখবো, যখন চতুর্থ বাহু লিখবো তখন কি এই পাশ থেকে কমে গেছে, তো কি পরিমাণ কমে গেছে, এল মাইনাস এক্স পরিমাণ কমে গেছে, তখন চতুর্থ বাহুর পাশে আমরা এটা লিখবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আর কি, এখানকার সমীকরণটা দেখলে এখন বুঝতে পারবেন। তো এই যে এখানে আমাদের রোধটা কি ছিল, প্রতিহিত বাহুর দ্বন্দ্বের রোধ, তো এটা এবং হচ্ছে কুণ্ডলীর প্লাটিনাম দ্বন্দ্বের কুণ্ডলীর হচ্ছে রোধটা একই, যে কারণে এই সমীকরণে ওইটা আর লিখি নাই আমরা। আর এখানে কি ছিল, এল রো ছিল, এখন এল এর জায়গায় কি হইলো তাহলে, যেহেতু কি এক্স পরিমাণ সরণ হয়েছে, সে কারণে আমরা এল প্লাস এক্স লিখছি, সাথে তো রো আছে। আর এই পাশে কি হয়েছে, চতুর্থ বাহু থেকে কুণ্ডলীটা কি হয়েছে কাছাকাছি আসছে আর কি, এই সাম্যবিন্দুটা, যে কারণে এখানে কি এল মাইনাস এক্স লিখছি আর কি, এল রো এর জায়গায়, ঠিক আছে। এই যে আমরা এখানে যেটা লিখছিলাম, এখানে যেটা লিখছিলাম সেটাই, শুধু জাস্ট আমরা এই যে এল এর জায়গায় আমরা লিখছি যে এবার কি এল প্লাস এক্স সাথে এই যে রো, আর এখানকার এই যে এল রোর জায়গায় কি লিখবো তাহলে এল মাইনাস এক্স, ঠিক আছে। যেহেতু কি কুণ্ডলীর কাছাকাছি আসছে, বিন্দুটা কমে গেছে দূরত্বটা চতুর্থ বাহুর কাছ থেকে, এবং তৃতীয় বাহুর কাছ থেকে বেড়ে গেছে সেজন্য যোগ, চতুর্থ বাহুর কাছ থেকে কমে গেছে সেজন্য কি বিয়োগ, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝতে পারলে বাকিটা আর কোনো কথা নাই, এটা এখন নিজেরাই পারবেন, ঠিক আছে। তো এই যে আর রোর সাথে যদি আমরা এটা গুণ করে দিই, তাহলে রো এল প্লাস হচ্ছে রো এক্স, একই ভাবে এই পাশটা আর থিটা প্লাস এস, এটা যদি রোর সাথে যদি এটা গুণ করে দেয় তাহলে রো এল আর মাইনাস কি এক্স রো, ঠিক আছে, এই দুটো গুণ করে দিলাম। এখন এখান থেকে দেখেন আমরা যদি এল রো, এখানকার এল রো কাটে দিতে পারি, এখানে কি থাকে তাহলে আর থাকে, আর এখানে এক্সপি এক্সপি, আর এখানকার মাইনাস এক্সপি, সরি এক্সপি না এক্স রো, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাসটা এই ইকুয়ালের এই পাশে আসলে কি হবে তাহলে ধনাত্মক হবে, অর্থাৎ এক্স রো। আর এই যে এসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস এস। যেহেতু আমরা কি এবার থিটা ডিগ্রির জন্য কল্পনা করতেছি, সেহেতু আমরা আর থিটাকে এক পাশে রাখলাম, কারণ এটার মানটাই তো আমাদের দরকার, ঠিক আছে, বিভিন্ন অঙ্কগুলা করার ক্ষেত্রে। তো এখন আমরা এটাকে লিখতে পারি যে এক্স রো এবং এক্স রো যোগ করে দিলে 2x রো হয় মাইনাস এস ইকুয়াল কি আর থিটা, ঠিক আছে। সেহেতু আমরা লিখতে পারি যে আর থিটা ইকুয়াল কি এইটা। মূলত এই পর্যন্তই আমাদের হচ্ছে কার্যপ্রণালীটা, তবে এরপরে আরো একটু অ্যাড করে দিতে হবে, সেটা আমি একটু বলি। তো আমরা তাহলে এটা হচ্ছে আর জিরোর জন্য আমরা বের করতে পারি, আর জিরোর জন্য বের করতে পারি, আর একশোর জন্য বের করতে পারি, এবং আর থিটার জন্য কি বের করতে পারি। এই মানগুলা যদি জানি আমরা, সেই ক্ষেত্রে প্লাটিনাম রোধ থার্মোমিটার ব্যবস্থায় তাপমাত্রা থিটা পি বের করা যাবে, ঠিক আছে। এগুলা যদি জানি সেক্ষেত্রে কি হবে, থিটা পি জানি, থিটা পিও বের করতে পারবো। তো এই যে
তখন আমরা এই সূত্রটা লিখে দিতে পারবো যে থিটা পি ইকুয়াল আর থিটা মাইনাস আর জিরো ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর জিরো গুণন 100। আর একটা লেখা যাবে যে থিটা মাইনাস থিটা পি ইকুয়াল, এটা ডেল এই মানটা জানা থাকতে হবে, ইন্টু ডেল ইন্টু থিটা ডিভাইডেড বাই 100 স্কোয়ার মাইনাস থিটা ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এই দুইটা কথা আপনারা লিখে দিতে পারবেন যদি এই মানগুলো এইভাবে জানা থাকে। এখন এই দুইটা সমীকরণ আবার কই থেকে আসলো এটা আমি একটু দেখাই। এই এই পৃষ্ঠা শুরুতেই আমি এটা যোগ করে দিছিলাম আর কি। এই যে এখানে দেখেন এই দুটা দেওয়া আছে আর কি। তো বইয়ে আপনাদেরকে সরাসরিটা বলে দিছে যে ওইটা মানটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি এটা সরাসরি লিখে দিতে পারবেন আর কি। থিটা মাইনাস থিটা পি ইকুয়াল এই এই লেখাটা লিখতে পারবেন। এবং এই যে থিটা পি ইকুয়াল আপনি এই সূত্রটা লিখে দিতে পারবেন। ঠিক আছে, এই সূত্র দুটাই ওখানে ইনক্লুড করে দিতে হবে শেষে। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। এবং এই এই লেখাগুলা কিন্তু আমি হচ্ছে একটু পরে আলাদাভাবে অ্যাড করে দিয়েছি, বই থেকে একটু ভেজাল মনে হয়েছে আর কি। তবে আপনারা যদি এই কথাগুলো মুখস্থ রাখতে পারেন, বইয়ের আর এখানে 2 লাইন কথা আছে, ওই 2 লাইন কথা যদি মুখস্থ রাখতে পারেন সেক্ষেত্রে সরাসরি জাস্ট এই কথাগুলো আর লিখতে হবে না আর কি। সরাসরি এই যে এটা লিখতে পারবেন। পরে এই যে এখানকার এই অঙ্কগুলো লিখে দিবেন। এরপরে হচ্ছে শেষে এই কথাগুলা দিয়ে এই 2 লাইন লিখে দিলেই আপনাদের হয়ে যাবে। তবে এই কথাগুলো হচ্ছে কি খুব কঠিন না, কিন্তু একটা লিখলেই পরেরটাও লিখতে পারবেন। আবার যেহেতু আমরা বলতেছি যে এই কুণ্ডলী রেখে প্রথমে আমরা হচ্ছে বরফ গলা পানি কিংবা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য একবার আর এর মান বের করব, আর একবার বের করবো হচ্ছে কি যে θ°C জন্য, সেহেতু কথাগুলো আপনারা নিজেরাও লিখতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।